প্রিয় ছাত্রছাত্রী, আবারও সবাইকে স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেল কম্পিউটার শর্টকাট নলেজে। সাথে রয়েছি আমি জাবির হোসেন, কম্পিউটার ফ্যাকাল্টি, পাতারকান্দি কলেজ। আগের ক্লাসে অথবা আগের ভিডিওতে আমরা আলোচনা করেছিলাম প্রুফ সংশোধন কি, তার ব্যবহার কিভাবে করতে হয়। আর আজকের ক্লাসে আমরা আলোচনা করব প্রুফ সংশোধনে ব্যবহৃত চিহ্ন। প্রত্যেকটা চিহ্ন প্রুফ সংশোধনের ক্ষেত্রে কোথায় বসাতে হবে, এইগুলো যদি আমরা না জানি তাহলে আমরা ঠিকঠাকভাবে চিহ্নগুলো বসাতে পারবো না, বা কোথায় কী চিহ্ন বসবে সেগুলো জানতে পারবো না। তো চলুন শুরু করা যাক। প্রথমত দেখবেন আমি লিখেছি প্রুফ সংশোধনে ব্যবহৃত চিহ্ন। একটা কথা না বললেই নয়, প্রুফ সংশোধন করার ক্ষেত্রে লাল অথবা সবুজ কালি আপনারা ব্যবহার করবেন। লাল অথবা সবুজ কালি ব্যবহার করতে হয় প্রুফ সংশোধনের ক্ষেত্রে। এই যে চিহ্নটি উপর নিচে দেখছেন, এটার অর্থ হচ্ছে প্রুফ সংশোধনের ক্ষেত্রে যদি কোনো লাইন, ধরুন কবিতার লাইন অথবা উপন্যাসের লাইন পৃথক হয়ে গিয়েছে, সেই ক্ষেত্রে এটা জুড়ে দাও, অথবা দুটি শব্দ বা একটি শব্দের বর্ণ এগুলো যদি ছুটে যায়, পৃথক হয়ে যায়, সেগুলো একসাথে জুড়ে দেওয়ার ক্ষেত্রে এই সিম্বলটি, উপর নিচের এই সিম্বলটি ব্যবহার করতে হয়। তারপরের যে ল্যামডা সিম্বলটি আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে বর্ণ বা শব্দের মধ্যে বর্ণ পরিবর্তন। কোনো শব্দ বা বর্ণ যদি ভুল হয়ে থাকে, সেটা পরিবর্তন করার ক্ষেত্রে এই ল্যামডা চিহ্নটা ব্যবহৃত হয়। তারপরে যে সিম্বলটি দেখছেন, লাইনে বর্ণ বা শব্দ প্রয়োগ। কোনো লাইনে বর্ণ অথবা শব্দ যদি প্রয়োগ করাতে হয় তাহলে এই চিহ্নটি আপনাদের ব্যবহার করতে হবে। আর এই যে থিটা চিহ্ন সিম্বলটি আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে কোনো শব্দ যদি আমরা আমাদের বাদ দিতে হয় তাহলে এই থিটা চিহ্নটি আমরা ব্যবহার করব। তারপরে যে সবার পরিচিত সিম্বল হ্যাশ সিম্বল, এটা হচ্ছে যদি কোনো লাইন বা শব্দ ধরেন এক জায়গায় জমে গেছে, সেটাকে একটু ফাঁক করবেন। ফাঁক করতে হলে আমাদের কি সিম্বল ব্যবহার করতে হবে? আমাদের হ্যাশ সিম্বল ব্যবহার করতে হবে। তারপর ইকুয়াল হ্যাশ। ইকুয়াল হ্যাশ হচ্ছে ফাঁক সমান করো। ধরুন কোনো লাইন বা শব্দ একসাথে জমে গিয়েছে বা একসাথে মিলে গিয়েছে, সেই ক্ষেত্রে ফাঁক সমান করার ক্ষেত্রে ইকুয়াল হ্যাশ ব্যবহৃত হয়। তারপরে হচ্ছে লেস হ্যাশ। ধরুন আমি হ্যাশ দিয়ে ফাঁক করলাম, কিন্তু পরবর্তীতে আমি খেয়াল করলাম যে ফাঁকটা বেশি হয়ে গিয়েছে, সেই ক্ষেত্রে লেস হ্যাশ ব্যবহার করে ফাঁকটাকে আমি কমাতে পারবো। ঠিক আছে। তারপর হচ্ছে ডিএল। ডিএল কথার অর্থ হচ্ছে ডিলেট। কম্পিউটারের ভাষায় ডিএল হচ্ছে ডিলেট। ডিলেট মানে হচ্ছে তুলে দাও বা বাদ দাও। কোনো শব্দ অথবা কোনো লাইনকে যদি আমাদের তুলে ফেলতে হয় তাহলে এই ডিলেট চিহ্ন বা সিম্বল ব্যবহার করতে হবে। তারপর হচ্ছে ইকুয়াল সিম্বল। ইকুয়াল সিম্বল হচ্ছে উপর নিচে লাইন সমান করো। উপর নিচে যদি লাইনকে আমাদের সমান রাখতে হয়, লাইনের মাধুর্যতা যদি সুন্দর পরিসরে করতে হয়, তাহলে শৃঙ্খলাবদ্ধভাবে যদি লাইনগুলোকে সমানভাবে করতে হয় তাহলে এই ইকুয়াল সিম্বলটি আমাদের ব্যবহার করতে হবে। তারপরে হচ্ছে কমা, ঊর্ধ্ব কমা, কোটেশন এগুলো যদি ছুটে যায়, ব্যবহার করতে হয়, তাহলে এই সিম্বলগুলো আমাদের ব্যবহার করতে হবে প্রুফ সংশোধনের ক্ষেত্রে। আমাদের যদি নিম্ন কমা, সেমিকোলন, নিচে কমা, এখানে কমা, উপরে নয়,
এখানে কমা অথবা সেমিকোলন দিতে হয়, তাহলে এই দুটো সিম্বল আমাদের ব্যবহার করতে হবে। তারপরে হচ্ছে দাড়ি, প্রশ্নবোধক চিহ্ন, হাইফেন, কোটেশন, এগুলো এই যে 5টা সিম্বল দেখতে পাচ্ছেন, দাড়ি, বিস্ময়, অবলিক, প্রশ্নবোধক চিহ্ন, বৃত্তের মধ্যে বসাতে হলে এই সিম্বলগুলো ব্যবহার করতে হবে। তারপর হচ্ছে এই যে সিম্বলটি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ডান দিকে যদি আমাদের সরাতে হয় লাইনটাকে, যে কোনো লাইন যখন আমি টাইপরাইটার হিসাবে লিখছি তখন যদি আমার লাইনটাকে ডান দিকে সরাতে হয় তাহলে এই সিম্বল ব্যবহার করব, ঠিক আছে। বা মূল পাণ্ডুলিপি থেকে আমরা যদি দেখে দেখে করি, কোনো পরীক্ষায় আসে আর সেই লাইনটাকে আমাদের ডান দিকে সরাতে হয়, তাহলে এই সিম্বল দিয়ে তারপর সরাতে হবে। তারপর হচ্ছে সি কপি। সি কপি কথার অর্থ হচ্ছে কিছু অংশ প্রুফে নেই, সেটা পাণ্ডুলিপিতে দেখে করতে হবে। প্রুফ সংশোধনের যে দেখে দেখে করছে টাইপরাইটার, সেখানে যদি কিছু অংশ নেই প্রুফে, তাহলে সেটা পাণ্ডুলিপি দেখে করতে হবে, মানে সি কপি দেখে করতে হবে, যেটা প্রথমত লেখক বা ঔপন্যাসিক রাফ লিখেছিলেন সেই কপি দেখে করতে হবে, সি কপি এটা হচ্ছে। তারপর হচ্ছে ক্যাপ কথার অর্থ হচ্ছে ক্যাপিটাল। ধরুন কোনো কবিতার লাইন বড় হরফে লিখতে হবে, বাড়ির পাশে আরশিনগর অথবা লালন ফকির কোনো কবিতার লাইন, দুটো কবিতার লাইন ধরুন, সেগুলো আপনাদের ক্যাপ লকে বা বড় হাতে বা একটু মোটা অক্ষরে লিখতে হবে। সেই ক্ষেত্রে আপনি যদি রাইটার হয়ে থাকেন তাহলে আপনাকে ক্যাপ লক ব্যবহার করতে হচ্ছে, ঠিক আছে। তারপর হচ্ছে স্মল ক্যাপ হচ্ছে বড় হাতের ছোট হরফ। ধরুন বড় হাতে আপনি লিখে ফেললেন ভুলবশত, সেটাকে ছোট করবেন কিভাবে? স্মল ক্যাপের সিম্বলের দ্বারা সেটাকে আপনাকে ছোট করতে হবে। তারপরে হচ্ছে এলসি, ছোট হাতের হরফ। শুধু ছোট হাতের হরফ যদি করতে হয়, এটা হচ্ছে বড় থেকে ছোট, স্মল ক্যাপ। এখানে দেখবেন একটা কটকা লাগতে পারে, কনফিউশন আসতে পারে যে এখানে বললাম আমি স্মল ক্যাপ, আবার এখানে ছোট হাত। এটা হচ্ছে বড় থেকে ছোট করা, আর এটা হচ্ছে ছোট থেকেই ছোট, সেটা হচ্ছে এই সিম্বলটা এলসি। তারপরে যেটা দেখছি এনএল অবলিক, ছোট এনএল অবলিক বড় এনএল, বড় হাতের এনএল বা ক্যাপিটাল এনএল। এটার ব্যবহার কি করতে হয় আমি একটুখানি বলে নেই আপনাদের। পরবর্তী লাইনে যদি আমাদের যেতে হয়, টাইপরাইটার হিসাবে আমাদের যদি পরবর্তী লাইনে যেতে হয়, তাহলে কোন সিম্বল ব্যবহার করতে হবে? এনএল ব্যবহার করতে হবে। এনএলের মানে হচ্ছে নেক্সট লাইন। এনএলের মানে হচ্ছে, আমি আরেকবার বলছি, নেক্সট লাইন। তারপর হচ্ছে F2। একটা কম্পিউটার কিবোর্ডে আপনারা যারা বেসিক জানেন তারা হয়তো আগে থেকেই জেনেছেন যে একটা কম্পিউটার কিবোর্ডে 12টি ফাংশন কি থেকে থাকে। আর যারা জানেননি, এখানে আমি ছোট্ট করে বলছি যে একটা কম্পিউটার কিবোর্ডে 12টি ফাংশন কি থাকে, তার মধ্যে F2 হচ্ছে একটা ফাংশন কি। এই F2-র মাধ্যমে আপনি কি করতে পারবেন? আপনি বোল্ড করতে পারবেন। বোল্ড করার অর্থ হচ্ছে মোটা হরফে হবে, মানে লেখাটা একটু গাঢ় হবে, একটু কালো হবে, বেশি কালো হবে, বোল্ড হবে, খানিকটা মোটা হবে। এটা হচ্ছে F2 সিম্বল বা চিহ্নের কাজ, ঠিক আছে। তারপরে এই যে সিম্বলটা দেখতে পাচ্ছেন, ডেল চিহ্ন বলা হয় এটাকে। এটা হচ্ছে আপনাকে যদি খানিকটা সোজা করতে হয় লাইনকে, এবং লম্বা লাইন সোজা করার ক্ষেত্রে যদি দেখেন একটা লম্বা লাইন নিচের লাইনে এসে সেটা বিশ্রী দেখাচ্ছে, সেই ক্ষেত্রে এই সিম্বলটি ব্যবহার করতে পারবেন।
তারপরের যে সিম্বলটি প্রথমে আমরা উপরে একবার দেখেছিলাম যে ডান পাশে সরানোর জন্য একটা সিম্বল আমরা দেখেছিলাম, একটু লক্ষ্য করে দেখবেন। আর এটা সিম্বল হচ্ছে বাঁ দিকে সরানো। যদি দেখলেন যে একটা লাইন ডান দিকে অনেকটাই সরে গিয়েছে, সেই ক্ষেত্রে এই সিম্বলটি ব্যবহার করে আপনারা বাঁ দিকে সরাতে পারবেন। এখন আমরা উদাহরণস্বরূপ পাণ্ডুলিপি এবং প্রুফ রিডিং কিছুটা দেখব এবং বোঝানোর চেষ্টা করব আপনাদেরকে। আমি যে 3-4টে লাইন এনেছি, মোটামুটিভাবে এই 3-4টে লাইনের সাথে আপনারা সবাই পরিচিত। এই যে কবিতা বাংলার মুখ আমি দেখিয়াছি, এটা দিয়ে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি। এটা হচ্ছে কি আমার পাণ্ডুলিপি বা ম্যানুস্ক্রিপ্ট, ঠিক আছে। এই ম্যানুস্ক্রিপ্ট থেকে দেখে দেখে আমাকে প্রুফ রিডিংয়ে শুদ্ধ করতে হবে, সেটা আমি শেখাচ্ছি আপনাদেরকে। সেই ক্ষেত্রে আমাকে প্রথমত লক্ষ্য রাখতে হবে আমার পাণ্ডুলিপিটা পড়তে হবে প্রথমে ভালোভাবে। এখানে পড়ার পর তারপরেই না আমি প্রুফ রিডিং করতে পারবো। তো আমি একটুখানি পড়ছি। বাংলার মুখ আমি দেখিয়াছি, তাই আমি পৃথিবীর রূপ খুঁজিতে যাই না আর। অন্ধকারে জেগে উঠে ডুমুরের গাছে চেয়ে দেখি ছাতার মতন বড় পাতাটির নিচে বসে আছে বুড়ের দোয়েল পাখি। চারিদিকে চেয়ে দেখি পল্লবের স্তূপ, জাম বট কাঁঠালের হিজলের অসতের করে আছে চুপ। এই যে সিম্বলটি দেখতে পাচ্ছেন, এই দেখুন এখানে এই ডেল চিহ্ন এটাকে বলা হয়, এটা ব্যবহার হয়েছে এখানে। তো এটা হচ্ছে পাণ্ডুলিপি। এখন আমি প্রুফ রিডিং করব। এখানে দেখছেন বাংলার মুখ আমি দেখিয়াছি, তাই আমি পৃথিবীর রূপ। এই যে পৃথিবীর রূপ এখানে ভুল ছিল, এটাকে আমি পেন্সিল দিয়ে ঠিক করেছি। কেমনে করেছি আমি বলি। পৃথিবীর বানানে এখানে রসইকার রয়েছে, এখানে হবে কি দীর্ঘইকার। এই দেখুন পৃথিবীর বানানটা। তো প্রথমত আমি কি করলাম, প্রথমত দুঃখিত, আমার একটি ফোন এসে গিয়েছিল, সেই জন্য আমি সময় মতো বলতে পারিনি, সেই জন্য দুঃখিত। আবারও ফিরছি মূল বিষয়ে। এখানে আমি প্রথমত এটাকে কাটলাম, ল্যামডা চিহ্ন দিয়ে এটাকে আমি কাটলাম, রসইকারকে কাটলাম, তারপর কি লিখলাম ডিএল লিখলাম। মানে এই সিম্বলটা, এই যে আমার রসইকারটা কি হবে ডিলেট হবে, সেই জন্য আমি ডিএল লিখলাম। তারপর একটা ফুল স্টপ দিলাম, রসইকার লিখলাম, ডিএল রসইকার, মানে রসইকারটা ডিলেট হচ্ছে, ঠিক আছে। তারপর এই চিহ্নটা কোনো কিছু প্রবেশ করাতে হলে কি করতে হয়, ল্যামডা চিহ্ন দিতে হয়, সেই জন্য আমি এখানে ল্যামডা চিহ্ন দিলাম। তারপর কি দিয়েছি দীর্ঘইকার, এখানে কি বসবে একটা দীর্ঘইকার বসবে। তারপর আমি কি দিলাম এই সিম্বলটা ব্যবহার করলাম। এই হলো মোটামুটি। আপনার যদি কোনো লাইন ভুল হয় প্রথমে এটাকে ডিলিট করবেন, কোনো কিছু ঢুকাতে হলে ল্যামডা চিহ্ন ব্যবহার করবেন। কি ঢুকাচ্ছেন, আমি দীর্ঘইকার ঢুকাচ্ছি, এটা এখানে লিখলেন, তারপর এই সিম্বল দিলেন। এভাবেই আপনাকে কোনো কিছু প্রবেশ করাতে হবে যদি ভুল থেকে থাকে। তারপরের লাইন আমরা দেখছি, খুঁজিতে যাই না আর অন্ধকারে জেগে উঠে ডুমুরের গাছে। এই খুঁজিতে বানানে আপনারা দেখবেন মূল পাণ্ডুলিপিতে চন্দ্রবিন্দু রয়েছে, কিন্তু আমার প্রুফ রিডিংয়ে নেই। সেই ক্ষেত্রে আমি কি করলাম, এটাকে প্রথমত কাটলাম, ঠিক আছে, ল্যামডা চিহ্ন দিয়ে এটাকে আমরা কাটলাম প্রথমত। তারপর চন্দ্রবিন্দু দিলাম ডান পাশে, তারপর কি করলাম ল্যামডা চিহ্ন দিলাম, কারণ এখানে চন্দ্রবিন্দুটা প্রবেশ করছি আমি ডান পাশে, ঠিক আছে। তারপরের লাইন দেখি, চেয়ে দেখি ছাতার মতন বড় পাতাটির, এখানে আমি একটা শব্দ বাদ পড়েছে, সেই জন্য বসে আছে এতটুকু। কি বাদ পড়েছে, আমার নিচে শব্দটি বাদ পড়েছে, সেই জন্য আমি এখানে ডান পাশে নিচে লিখেছি। তারপর কি দিয়েছি ল্যামডা চিহ্ন দিয়েছি, এখানেও দিয়েছি, কারণ এখানে প্রবেশ করবে নিচে শব্দটি। এই দেখুন আমার নিচে শব্দটি মূল পাণ্ডুলিপিতে রয়েছে, কিন্তু প্রুফ রিডিংয়ে ছিল না, সেই জন্য আমি এটাকে ডান পাশে লিখে ল্যামডা চিহ্ন ব্যবহার করলাম। তারপরের লাইন,
বুড়ের দোয়েল পাখি। এই দোয়েল পাখির পর এই সিম্বলটি নেই, সেই জন্য এখানে আমি ল্যামডা চিহ্ন ব্যবহার করলাম, এই সিম্বলটা ব্যবহার করলাম। ঠিক আছে, তারপর ল্যামডা ব্যবহার করলাম, তারপর হ্যাশ দিলাম, তারপর ল্যামডা আবার ব্যবহার করলাম। হ্যাশ কিসের জন্য? চেয়ে দেখি, চেয়ে দেখি এই এই যে জায়গাটা, এটা খানিকটা ফাঁক হয়েছে, সেই জন্য আমি হ্যাশ চিহ্ন ব্যবহার করেছিলাম। আমি আরেকবার দেখে নেই, ফাঁক ফাঁক করে দাও। এই ফাঁক করে দেওয়ার জন্য আমি কি করলাম, হ্যাশ সিম্বলটা এখানে ব্যবহার করলাম। তারপর হচ্ছে জামবট কাঁঠালের হিজলের ওষুধের করে আছে চুপ। এখানে কোনো কিছু ভুল নেই, জামবট কাঁঠালের হিজলের ওষুধের করে আছে চুপ, মোটামুটি ঠিক আছে। এই বিষয়গুলো যদি আপনারা একটু রিভাইজ করতে পারেন, খাতা খুলে বা যে প্রথমত পিডিএফটি আমি পাঠিয়েছিলাম স্যারের কাছে, এগুলো যদি আপনারা একবার পড়তে পারেন আর আমার ভিডিওটা আরেকবার বাড়িতে গিয়ে দেখতে পারেন, তাহলে প্রুফ রিডিংয়ের চ্যাপ্টারটা আপনাদের আর কোনো প্রশ্ন থাকবে না। মোটামুটি পুরোই ক্লিয়ার, আশা রাখছি আপনারা লিখতে পারবেন। প্রথম দিনের ক্লাস, আজকে সিম্বল বুঝিয়ে দিয়েছি। পড়ার জন্য প্রথম যে পিডিএফটি দিয়েছিলাম স্যার পাঠিয়েছিলেন, তারপর আমি একটা হাতে লেখা পিডিএফ দিয়েছিলাম দুটো। আজকে ধরে দুদিনের ক্লাস,